সুপ্রিয় দর্শক, আপডেট উইথ সাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের প্রসঙ্গ গাজা। আপনারা জানেন যে গত ২১ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলে যে গণহত্যা চলছে, তো সেই গণহত্যার কোনো শেষ পরিসমাপ্তি টানার কোনো লক্ষণ আমরা দেখছি না। গত কয়েকদিন ধরে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবে এবং কাতারের মধ্যস্থতায় যে আলোচনা চলছে, সেই আলোচনায়ও কোনো অগ্রগতি নেই। উল্টো আমরা আজকে খবরে দেখেছি যে এই কাতার আলোচনা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ভেঙে পড়ার উপক্রম হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইসরায়েলের অযৌক্তিক কিছু শর্তাবলী। সেই শর্তাবলীর মধ্যে রয়েছে যে হামাসকে নিরস্ত্র হতে হবে, মানে অস্ত্র ত্যাগ করতে হবে। হামাসের গাজার কোনো কর্তৃত্বে বা কোনো পরিচালনা বা কোনো কিছুর সাথে হামাসের কোনো ধরনের সম্পৃক্ততা থাকতে পারবে না, এবং গাজার পুনর্গঠন ও ত্রাণ সহায়তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত অনুমোদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই দিতে হবে। তো এই শর্ত মানলে আসলে আর কোনো ধরনের দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ থাকে না, অর্থাৎ হামাসের কোনো ধরনের অস্তিত্ব মানা হবে না। নেতানিয়াহু বারবার করে যে হুঁশিয়ারিটা দিয়েছে, তো সেই হুঁশিয়ারিটাই যেন প্রতিধ্বনি আমরা কাতার আলোচনায় দেখতে পেয়েছি। আহ, মানে ব্যাপারটা হলো যে সালিশ মানলাম, তাল গাছটা আমার, তো তাল গাছ নিয়ে সালিশ। তো সেখানে যদি এ ধরনের শর্ত থাকে, তাহলে আর সালিশে বসারই কোনো প্রয়োজন হয় না। তো আমরা এই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট আমরা দেখেছি, সেটি হলো যে রাফা পয়েন্ট। রাফা নিয়ে মানে বেশ অচল অবস্থা তৈরি হওয়ার একটি অন্যতম কারণ ঘটেছে। কৌশলগত কারণে রাফা কেন এই গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ, সেটি একটু ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। আপনারা জানেন যে গাজার বেশ কয়েকটি অঞ্চলে বিভক্ত ছোট্ট একটি শহর, মাত্র 22 লাখ বাসিন্দা। তো এই ছোট্ট শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর, আর পৃথিবীর ওপেন প্রিজন বলা হতো এটাকে। কারণ ইসরায়েলের সাথে দেয়াল তুলে সুন্দর করে চারিদিক দিয়ে বেষ্টিত। মাত্র তিনটা সীমান্ত এখানে এই গাজায় রয়েছে। তার মধ্যে দুটি ইসরায়েলের সাথে। এই দুটি ব্যবহার হয় মূলত বাণিজ্যিক, ব্যবহার হতো, মানে ব্যবহার হয় বলাটা ভুল হবে, ব্যবহার হতো একটি বাণিজ্যিক যোগাযোগের জন্য, অপরটি বেসামরিক লোকদের চলাচলের জন্য। সেটিও কড়া নজরদারির মধ্যে দিয়ে ইসরায়েলের অনুমোদন ক্রমে চলাচলটা করতে হতো বা বাণিজ্যিক পণ্য আনা নেওয়া করতে হতো। আর অপর যে সীমান্ত, সেটি মূলত রাফা পয়েন্ট। এটি মিশরের সাথে যুক্ত। এই দিক দিয়েই মূলত গাজার প্রয়োজনীয় অপরিহার্য খাবার, ওষুধ থেকে শুরু করে জ্বালানি সহ মানে জীবন ধারণের অপরিহার্য উপাদানের একটি প্রবেশপথ। তো এই কারণে এই রাফা পয়েন্টকে বলা হয় যে গাজার লাইফ লাইন, অর্থাৎ জীবন সঞ্চারণকারী একটি পথ। তো এই পথ নিয়েই ইসরায়েল একটি ভয়ঙ্কর দুটি পরিকল্পনার কথা আমরা সামনে দেখতে পেয়েছি, যেটি নিয়েই মূলত এই আলোচনা, যুদ্ধবিরতি আলোচনার প্যাঁচ লেগে গিয়েছে, মানে গিট্টু অবস্থা। এটির কারণ হলো যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা রাফায় হচ্ছে ব্যাপক মানুষের বসবাস। তো এই রাফায় হচ্ছে একটি আহ বিস্তৃত পরিসরে সামরিক অভিযান চালাতে চায় আহ, ইসরায়েল। কারণ হচ্ছে ইসরায়েল দাবি করে যে হামাসের যে সব নেতা বা যে সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হয়, এগুলো এই রাফা থেকেই পরিচালিত হয়, এবং এই বেসামরিক জনগণের মধ্যেই মূলত হামাসের মূল নেটওয়ার্ক বিদ্যমান, এবং তার অস্ত্রশস্ত্র, এমনকি যেসব জিম্মি হামাসের হাতে বন্দী আছে, সেগুলো রাফাতেই রয়েছে। এ কারণে রাফায় বিস্তৃত পরিসরে একটি অভিযান চালাতে চায় আইডিএফ। আর এছাড়া কিছুদিন আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, তিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলেছেন যে ইসরায়েলের মন্ত্রী তিনি বলেছেন যে গাজায় একটি পরিকল্পনা করা হবে, পুনর্বাসন পরিকল্পনা। তার ভাষায় এটি কথিত হিউম্যানিটেরিয়ান সিটি, একটি ছোট্ট একটু এলাকা করে চারপাশ ঘিরে এখানে একটি বসতি তৈরি করা হবে। এই বসতিতে
৬ লাখ গাজাবাসীকে রাখা হবে, মানে সরিয়ে নেওয়া হবে। বাস্তুচ্যুত যারা তাদেরকে নিজ ঘরবাড়ির পরিবর্তে এরকমভাবে একটি বিশেষায়িত ক্যাম্প সেখানে স্থানান্তর করা হবে এবং পর্যায়ক্রমে পুরা গাজাবাসীকেই এই ক্যাম্পে স্থানান্তর করা হবে, হিউম্যানিটেরিয়ান সিটি, যেটি মূলত চতুর্পাশে বেষ্টিত, ইসরায়েলের কড়া নজরদারি এবং শনাক্তকরণ পদ্ধতি পেরিয়ে এই সমস্ত লোকজনগুলো এখানে থাকবে এবং যে একবার ঢুকবে এই ক্যাম্পে তাকে আর বের হতে দেয়া হবে না বা কোনো ক্রমেই তাকে আর বাইরে যাওয়ার সুযোগ রাখা হবে না। তো এটা নিয়েই মূলত তুমুল আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। এটিকে কনসেনট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করা হচ্ছে, যে এটি নিঃসন্দেহে একটি জাতিগত নির্মূলের নামান্তর। কারণ তাদের নিজেদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না, উল্টা তাদেরকে একটি বিশেষ শরণার্থী শিবিরের মতো করে একটি জায়গায় রাখা হচ্ছে এবং সেখানে যেই ধরনের অমানবিক প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করে তাদের রাখা হবে, সেটি রীতিমতো যুদ্ধাপরাধের শামিল এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তো এইসব শর্তাবলী এই রাফা ঘিরে ইসরায়েল দিচ্ছে, যে কারণে যুদ্ধবিরতি আলোচনা রীতিমতো মানে স্থির হয়ে গিয়েছে, নিশ্চল হয়ে গিয়েছে, স্থবির হয়ে পড়েছে। তো এই রাফা মানে মানবিক কারণে গুরুত্বপূর্ণ, সামরিক কারণে গুরুত্বপূর্ণ, কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। যদিও আমরা জানি যে মিশরের সাথে যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে মিশর মানে এখানে মিশর চাইলেই মানে তাদেরকে আটকে দিতে পারে। মিশরের অনুমতি না থাকলে কেউই, গাজার বাসিন্দারা কেউই বাইরে যেতে পারে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ এবং আন্তর্জাতিক নজরদারি, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু ত্রাণ ঢোকার সুযোগ পায়। সেটি যদিও এখন এই যুদ্ধাবস্থায় ইসরায়েল কঠোর অবরোধ আরোপের কারণে বিপুল পরিমাণ ত্রাণের ট্রাক এই রাফা সীমান্তে অপেক্ষায় থাকা সত্ত্বেও গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে একটা মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজা। আমরা দেখেছি যে সেখানকার হাসপাতালের যারা মানে ভাঙাচোরা হাসপাতাল, সেগুলো তো হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে। তারপরেও যে যৎসামান্য চিকিৎসা সেবা বা চিকিৎসা কর্মীরা আছেন, তারা জানিয়েছেন যে জরুরি মেডিকেল ইকুইপমেন্টের অভাব, বিশেষ করে প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে একটি জীবন মরণ প্রশ্নে গিয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে এসব জরুরি নবজাতকের জন্য জরুরি উপকরণ না পেলে প্রায় শতাধিক নবজাতক মারা যাবে। তো এমনটি আমরা দেখেছি। আজকেও আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ, প্রায় শখানেক মানুষ ইসরায়েলের বোমা হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ হচ্ছে ত্রাণ সহায়তা নিতে গিয়ে গুলির মুখে পড়েছেন, হামলার শিকার হয়েছেন। তো এই হলো অবস্থা। তো এই অবস্থায় রাফা কে ঘিরে মূলত আলোচনায় স্থবিরতা তৈরি হয়েছে এবং কৌশলগত কারণে রাফার কে ইসরায়েল হচ্ছে এই আলোচনার টেবিলে একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করছে এবং অনমনীয় মনোভাব দেখাচ্ছে। ফলে একটা অমানবিক পরিস্থিতির অপেক্ষায় গাজা এবং এই যুদ্ধবিরতির যেই আশার ক্ষীণ আলো, তো সেটিও একটি মানে বন্ধ হয়ে যেতে চলেছে।